নমস্কার বন্ধুরা, ধরুন আপনার হাতে আছে 1 লক্ষ টাকা। এইবার এই টাকাটা কোথায় রাখলে সবথেকে বেশি রিটার্ন পাবেন? ব্যাংকে, পোস্ট অফিসে নাকি মিউচুয়াল ফান্ডে? আজকের ভিডিওতে আমরা দেখব এই 1 লাখ টাকা 1 বছর, 2 বছর, 3 বছর আর 5 বছরে কোথায় কত টাকা রিটার্ন দেবে। প্রথমে আসছি যে 1 লাখ টাকা আপনি 1 বছরের জন্য রাখবেন, তাহলে আপনার হাতে কি অপশান থাকছে। প্রথমে আসি ফিক্সড ডিপোজিটে। 1 বছরের ফিক্সড ডিপোজিটেতে আমি ইনভেস্ট করতে পারি। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংক আছে বা যেগুলো বড় বড় প্রাইভেট ব্যাংক আছে, তাদের এফডির রেট আমি চেক করলাম। সেই এফডির রেট মোটামুটি 6.25 থেকে 6.5%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তো আমি স্ট্যান্ডার্ড হিসাবে এসবিআই বা স্টেট ব্যাংকের এফডির রেটটাই নিলাম। এসবিআইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেনদের জন্য 1 বছরের ইন্টারেস্ট রেট 6.25%। তাহলে 1 বছরেতে আপনার ওই 1 লাখ টাকার ম্যাচুরিটি ভ্যালু হবে 1,06,398 টাকা। এইবার যদি আপনি সিনিয়র সিটিজেন হন, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা 0.5% বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট হয়ে যাচ্ছে 6.75%। তাহলে আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট আসছে 1 বছর পরে 1,06,923 টাকা। এইবার কিছু প্রাইভেট ব্যাংক আছে, সেইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট একটু বেশির দিকে। যেমন ধরুন বন্ধন ব্যাংক বা আরবিএল ব্যাংক, এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা একটু বেশির দিকেই আছে। বন্ধন ব্যাংকের 1 বছরের এফডির ইন্টারেস্ট রেট 7%। সুতরাং এক্ষেত্রে যদি জেনারেল সিটিজেনরা 1 বছরের এফডিতে টাকা জমা করে, তাহলে তার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,07,186 টাকা। আর সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন 7.5% ইন্টারেস্ট হারে 1,07,714 টাকা। এরপরে আসছি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট, যেটাকে টার্ম ডিপোজিট বলে। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট হচ্ছে 6.9%। তো এখানে 1 লাখ টাকা জমা করলে সেটা আসবে 1 বছর পরে 1,07,081 টাকা। এরপরে আসবো মিউচুয়াল ফান্ডের অপশানেতে। দেখুন, আমি যেহেতু 1 বছরের জন্য ইনভেস্ট করছি, তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবথেকে লো রিস্ক যে মিউচুয়াল ফান্ড, সেই ক্যাটাগরির ফান্ড নেব। সেটা আসছে আপনার আইদার লিকুইড ফান্ড অথবা আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড। তো লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ডের ক্ষেত্রে হিস্টোরিক্যালি দেখা যায় যে এর রিটার্ন মোটামুটি 6.8 থেকে 7%-এর কাছাকাছি আসে। তাহলে আমি যদি সবথেকে কমটাও ধরি, তাহলে 6.8% হারে লিকুইড ফান্ডেতে এই 1 লাখ টাকা আসবে 1,06,800 টাকা। এরপর আরও একটা লো রিস্ক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড নেব। এটা কিন্তু ডেট ক্যাটাগরির ফান্ড না। লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড যেমন ডেট ক্যাটাগরির ফান্ড, এইটা কিন্তু ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, আর এর নাম হচ্ছে আরবিট্রাজ ফান্ড। আরবিট্রাজ ফান্ডেতেও মোটামুটি আপনি এক্সপেক্টেড রিটার্ন যেটা নিতে পারেন সেটা 7 থেকে 7.2%। আমি সবথেকে কনজারভেটিভ ফিগারটা নিচ্ছি 7%। তাহলে সেক্ষেত্রে 1 লাখ টাকা 1 বছর পরে হতে পারে 1,07,000 টাকার মতো। তাহলে 1 বছর পরেতে এই যে 4টে অপশান, এই 4টে অপশানটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি সেটা আপনাকে আমি এই লিস্টটাতে শো করছি। সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন বা এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি। প্রথম কনক্লুশন, যে যদি আপনি জেনারেল সিটিজেন হন, তাহলে আপনি আইদার প্রাইভেট ব্যাংকে ইনভেস্ট করুন, কারণ প্রাইভেট ব্যাংকের এফডিতে ভালো ইন্টারেস্ট দিচ্ছে, অথবা আপনি পোস্ট অফিসেতে যান। জেনারেল সিটিজেন যদি হন, তাহলে ব্যাংকের এফডিতে, বিশেষ করে এসবিআই বা গভর্নমেন্ট ব্যাংকের এফডিতে ইন্টারেস্টটা অনেকটাই কম। 2 নম্বর যেটা, যে লিকুইড ফান্ড আর আরবিট্রাজ ফান্ড, এই দুটো ফান্ডেরও রিটার্ন কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটের মতোই, কিন্তু এখানে রিটার্নটা গ্যারান্টেড নয়। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই মিউচুয়াল ফান্ডগুলো আমি নেব কেন? আমার যেখানে ফিক্সড ডিপোজিট আছে, আমার প্রাইভেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে বা পোস্ট অফিস আছে, তাহলে এইগুলো আমি কেন নেব বা কেন আমি অপশানের মধ্যে রাখছি? প্রথমে আসছি লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড কেন নেব? এর পিছনে কারণ হচ্ছে যে যদি আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনার কিন্তু 1 বছরের জন্য টাকাটা সেখানে লক হয়ে গেল। 1 বছরের আগে আপনি ফিক্সড ডিপোজিটের টাকা তুলতেই পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। আর যতদিন পরে তুলবেন সেই সময়ের ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে কি হচ্ছে যে আপনার আগে যদি টাকা তুলতে হয়,
তাহলে কিন্তু ফিক্সড ডিপোজিটের টাকা তোলা যাবে না। কিন্তু মনে করুন যে আপনার যে টাকাটা সেটা ধরুন এমার্জেন্সি ফান্ডের টাকা, তো আপনি 1 বছরের জন্য রাখছেন ঠিকই, কিন্তু আপনি নিজেই জানেন না যে কখন টাকাটা কাজে লেগে যাবে বা কখন টাকাটার দরকার পড়বে। লিকুইড ফান্ডের ক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে ম্যাক্সিমাম লিকুইড ফান্ডের ক্ষেত্রেই দেখা যায় যে 7 দিনের পর যদি আপনি টাকা তোলেন তাহলে আপনাকে কিন্তু আর কোনো পেনাল্টি দিতে হবে না। তার মানে 7 দিনের পর আপনি যখন খুশি টাকা তুলতে পারেন, তার মানে লিকুইডিটিটা খুব বেশি। আর আপনি এখান থেকে যখন টাকা তুলবেন তখন কি হচ্ছে, যদি আপনি একটা ওয়ার্কিং ডে যেতে 3টের আগে যদি আপনি সেখানেতে টাকা তোলার জন্য রিডিমশন রিকোয়েস্টটা দিয়ে দেন, তাহলে সেদিনেই সেটা প্রসেস হয়ে যাবে এবং নেক্সট ওয়ার্কিং ডে যেতে টাকাটা আপনার অ্যাকাউন্টেতে চলে আসবে। সুতরাং একদিন পরেই আপনি টাকা পেতে পারবেন যদি আপনি ওয়ার্কিং ডে যেতে কাজটা করেন। তাহলে খুব এটা লিকুইড প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার লিকুইড ফান্ডের সুবিধে। এবার প্রশ্ন হলো আরবিট্রাজ ফান্ড কেন আমি রেখেছি? দেখুন, এই যে এফডির ইন্টারেস্ট ইনকাম, সেটা আপনার ব্যাংকের এফডি হোক বা পোস্ট অফিসের এফডি হোক, তার যে ইন্টারেস্ট ইনকাম সেটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হয় এবং তারপর আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হয়। ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, মানে লিকুইড ফান্ডের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এইবার মনে করুন আপনি ব্যাংকের এফডি থেকে 7% ইন্টারেস্ট পেলেন বা লিকুইড ফান্ড থেকে 7% ইন্টারেস্ট পেলেন। যখনই আপনি 10% ট্যাক্স ব্র্যাকেটের আন্ডারে পড়ে যাবেন তখন ওই 7%-এর 10% মানে 0.7% আপনাকে ট্যাক্স দিতে হলো। তাহলে এফেক্টিভ ইন্টারেস্ট রেট 6.3% হয়ে গেল। যদি আপনি 20% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন তাহলে তো 1.4% আপনার মাইনাস হয়ে গেল। তাহলে আপনার 5.6% নেট আপনার এফডির ইন্টারেস্ট হবে বা লিকুইড ফান্ডের ইন্টারেস্ট হবে। আর যদি আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে থাকেন তাহলে তো 7% ইন্টারেস্টের ভেতরেতে 2.1% ট্যাক্সই চলে গেল। তো এই কারণের জন্যই, মানে এই ট্যাক্স থেকে বাঁচার জন্য আরবিট্রাজ ফান্ড কিন্তু একটা ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। আর ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের ক্ষেত্রে কি হয়, যদি আপনি 1 বছর পার করে দেওয়ার পর তারপরে যদি ওটা রিডিম করেন তাহলে আপনার যে ক্যাপিটাল গেনটা হবে সেটা এলটিসিজির আন্ডারে পড়ে যাবে এবং বছরে 1,25,000 টাকা পর্যন্ত গেন ছাড় হবে। সুতরাং যদি আপনি হাই ইনকাম আর্নার হন, মানে আপনার ইনকামটা বেশির দিকে ট্যাক্সেবল ইনকাম, তাহলে তো আরবিট্রাজ ফান্ড আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। কারণ আরবিট্রাজ ফান্ডেতে যেটা ইনকাম করছেন সেইটা কিন্তু পুরোটাই আপনার থেকে যাবে, কারণ সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু সেখানে একটা জিনিসই নজরে রাখতে হবে, যেন 1 বছর পরে আপনি টাকাটা রিডিম করেন। এইবার মনে করুন যদি আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড 2 বছর হয়, মানে 2 বছরের জন্য ইনভেস্ট করবেন, তাহলে কোথায় কীরকম আপনি পাচ্ছেন রিটার্ন। প্রথমে দেখা যাক এসবিআইয়ের ক্ষেত্রে জেনারেল সিটিজেনদের জন্য 6.4% ইন্টারেস্ট। তাহলে 2 বছর পরে ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,13,652 টাকা। সিনিয়র সিটিজেনরা 6.9% ইন্টারেস্ট পাবেন, তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত আসছে 1,14,775 টাকা। এইবার আসছি প্রাইভেট ব্যাংকে, যেগুলো একটু বেশি ইন্টারেস্ট দেয়, যেমন ধরুন বন্ধন ব্যাংক বা আরবিএল ব্যাংক। বন্ধন ব্যাংকের জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট 7.2%। তাহলে 2 বছর পরে এফডির ম্যাচুরিটি ভ্যালু হবে 1,15,341 টাকা। সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট 7.7%, তাহলে তার ভ্যালু কত আসছে, সেক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু হবে 1,16,478 টাকা। এইবার আসি পোস্ট অফিসের এফডিতে। 2 বছরের পোস্ট অফিসের এফডির রেট 7%। সুতরাং সেক্ষেত্রে তার ম্যাচুরিটি ভ্যালু কত হচ্ছে 2 বছরে, টোটাল আপনি 2 বছরে পাবেন 1,14,372 টাকা। এরপর আসছি মিউচুয়াল ফান্ডেতে। 2 বছরের জন্য মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা লো রিস্ক মিউচুয়াল ফান্ডই নেব। আমরা নিচ্ছি শর্ট ডিউরেশন ফান্ড। শর্ট ডিউরেশন ফান্ডেতে মোটামুটি আপনি রিটার্ন যেটা এক্সপেক্ট করতে পারেন 7.5 থেকে 8.5% পর্যন্ত। আমি কিন্তু কনজারভেটিভ ফিগারটাই নিলাম 7.5%। তো 7.5% হারে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,15,563 টাকা। আর এখানেও কিন্তু ফ্লেক্সিবিলিটিটা ভেরি হাই, কারণ এখানেতেও এক্সিট লোড 0, মানে আপনি টাকা ইনভেস্ট করার পর যখন খুশি টাকা তুলতে পারেন। অবশ্যই সেটা ওয়ার্কিং ডেজে হতে হবে রিডিমশনটা, তো ওয়ার্কিং ডেজেতে আপনি রিডিমশন করতেই পারবেন। এইবার যদি 2 বছর পরে 1 লাখ টাকা কোথায় কত ভ্যালু হলো সেটা যদি আমরা দেখি, আপনাকে আমি চার্টেতে শো করছি, জেনারেল সিটিজেনও আছে, সিনিয়র সিটিজেনও আছে। তাহলে দেখুন, যদি আপনি জেনারেল সিটিজেন হন
তাহলে তো আমি বলবো যে প্রাইভেট ব্যাঙ্কেতে ভালো পাবেন। বন্ধন ব্যাংক 7.7% হারে 1,15,341 টাকা দিচ্ছে, সেখানে এসবিআইতে সেই অ্যামাউন্টটা হবে মাত্র 1,13,652 টাকা, মানে 2,000 টাকার কিন্তু তফাৎ, একটা বেশ বড় রকমই তফাৎ হয়ে যাচ্ছে। 1 লাখে যদি এটা হয়, 5 লাখ দিলে আরও বেশি তফাৎ হয়ে যাবে। পোস্ট অফিসেও এর থেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে, অ্যাটলিস্ট গভর্নমেন্ট ব্যাংকের এফডির থেকে পোস্ট অফিসে বেশি ইন্টারেস্ট আছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও যেহেতু আমি কনজারভেটিভ ফিগার নিয়েছি, তার অ্যামাউন্টটাও প্রাইভেট ব্যাংকের এফডিরই সমান, কিন্তু দুটোর মধ্যে সুবিধা মিউচুয়াল ফান্ডে কি যে ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকছে, যখন খুশি টাকা তোলা যাবে, কিন্তু এটা গ্যারান্টেড নয়। বাকি প্রথমের 3টা কিন্তু গ্যারান্টেড, সুতরাং আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন। এরপরে আসছি 3 বছরের টেনিওর। তাহলে 1 লাখ টাকা ইনভেস্ট করলে কোথায় কত পাবেন? এসবিআইয়ের ক্ষেত্রে 3 বছরের এফডি রেট হচ্ছে 6.3%, জেনারেল সিটিজেনদের জন্য বলছি। তাহলে তাদের ম্যাচুরিটি ভ্যালু কত হবে? 1,21,116 টাকা। সিনিয়র সিটিজেনরা ওই 3 বছরেই পাবেন 1,22,161 টাকা। আবার যদি বন্ধন ব্যাংকে এফডি করা হয় প্রাইভেট ব্যাংক হিসাবে 7% ইন্টারেস্ট, তাহলে তার এফডির অ্যামাউন্ট হয়ে যাচ্ছে জেনারেল সিটিজেন 1,23,144 টাকা, আর সিনিয়র সিটিজেনরা পাবেন 1,24,972 টাকা। এরপরে আসছি পোস্ট অফিসের 3 বছরের এফডি। সেক্ষেত্রে আপনার 3 বছর পরে 1 লাখ টাকাই হয়ে যাবে 1,21,883 টাকার মতো। এরপর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি বলবো যে ইকুইটি সেভিং ফান্ড নিতে পারেন। এটাও কিন্তু লোয়ার সাইডে রিস্ক আছে, কিন্তু এর এক্সপেক্টেড রিটার্নটা আরও বেশি হতে পারে। 8.5% যদি রিটার্ন এক্সপেকটেশন ধরি, একদমই মডারেট ধরেছি, তাহলে আপনার ওই 1 লাখ টাকায় 1,27,728 টাকায় দাঁড়ায়। এবার যদি আমি 3 বছরের জন্য এই 4টে অপশানকে কম্পেয়ার করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন সব থেকে বেশি পাওয়া যাবে, কিন্তু সেই রিটার্নটা গ্যারান্টেড নয়, পেতে নাও পারেন। কিন্তু যদি আমি প্রাইভেট ব্যাংকেতে রাখি, প্রাইভেট ব্যাংকে বিশেষ করে বন্ধন ব্যাংক বা ওই ধরনের আরবিএল যেগুলোতে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, সেখানে আমি 1,23,000 টাকা পাচ্ছি, সেটাই এসবিআই বা অন্যান্য গভর্নমেন্ট ব্যাংকে করলে ওই 1,21,000-এর রেঞ্জে, মানে 2,000 টাকা এখানে বেশি পাবো। পোস্ট অফিসের রিটার্নটাও মোটামুটি আপনার গভর্নমেন্ট ব্যাংকেরই সমান। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা কি? সেটা হচ্ছে যে আপনি যদি এফডি করেন বা প্রাইভেট ব্যাংকে টাকা রাখেন বা পোস্ট অফিসে রাখেন, তাহলে ইন্টারেস্ট ইনকামটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। যেটা আপনাকে আমি বলছিলাম, আপনার ট্যাক্সেবল ইনকাম হলে কিন্তু ওই ট্যাক্স কেটে নেওয়ার পরেতে আপনার অনেকটাই কিন্তু রিটার্নটা কমে যাবে, মানে পোস্ট ট্যাক্স 5.5% বা 5%-এর কাছাকাছি রিটার্ন এসে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইকুইটি সেভিং ফান্ড কিন্তু ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, সুতরাং এখানে কিন্তু 1 বছর পরে বিক্রি করলে 1.25 লাখ রুপিস আপনার গেন ছাড় হয়ে যাচ্ছে। আবার ইকুইটি সেভিং ফান্ড কিন্তু ভোলাটিলিটিটাও কম আছে, কারণ এখানে ডেট প্রোডাক্ট, ইকুইটি আরবিট্রাজ এই সমস্ত জায়গায় ইনভেস্ট হয় বলে ভোলাটিলিটিটা তুলনামূলকভাবে কম। আর যেহেতু আমি 3 বছরের জন্য ইনভেস্ট করছি, টেনিওরটাও একটু লম্বা, সুতরাং আমি বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু আপনার যদি বয়স কম হয়, তাহলে বলবো যে আপনি আইদার প্রাইভেট ব্যাংকের এফডি, অথবা যদি ইনকাম বেশি হয় তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডটা ভালো অপশান হতে পারে। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন বা আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয়, গ্যারান্টেড রিটার্ন চান, তাহলে প্রথমে 3টে অপশানের যে কোনো একটা বেছে নিতে পারেন। এবার আসছি 5 বছরের জন্য, লম্বা সময় 5 বছর। 5 বছরের জন্য যদি আমি টাকা রাখি, যদি আমি এফডিতে রাখি, এসবিআইয়ের এফডির রেট কত 5 বছরে জেনারেল সিটিজেন? 6.05%। তাহলে 5 বছরের ম্যাচুরিটি ভ্যালু কত হবে? 1,35,018 টাকা হবে। সিনিয়র সিটিজেনরা বরং 5 বছরের এফডিতে বেশি পাবেন, এটা একটা স্পেশাল এফডি, সিনিয়র সিটিজেনরা একটু বেশি পাবেন। সেক্ষেত্রে 7.05% ইন্টারেস্ট এসবিআইয়ের ক্ষেত্রে, তাদের ম্যাচুরিটি হয়ে যাবে 1,41,826 টাকা। এইবার পোস্ট অফিসের টাইম ডিপোজিটেতে যদি রাখা হয়, সেক্ষেত্রে তার রেট হচ্ছে 7.5%, কিন্তু এর ইন্টারেস্টটা তো প্রতি বছর পাওয়া যাবে, ইন্টারেস্টটা প্রতি বছর দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনার টোটাল ইন্টারেস্ট যোগ করে টোটাল আসবে আপনার 5 বছরে 1,38,570 টাকা। আর যদি আমি এনএসসিতে রাখি, পোস্ট অফিসের একটা ভালো অপশান, সেক্ষেত্রে 7.7% ইন্টারেস্ট, অ্যানুয়াল কম্পাউন্ডিং, একেবারে সমস্ত টাকাটা ম্যাচুরিটিতে পাবেন 1,44,903 টাকা। এইবার আসি মিউচুয়াল ফান্ড। যেহেতু একটা লম্বা সময়, 5 বছর কম সময় না, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড, ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, সেইটা নিলাম। এক্সপেক্টেড রিটার্ন মডারেটই রাখছি 10%। 5 বছর পরে আপনার টেন্টেটিভ ভ্যালু হয়ে যেতে পারে 1,61,051 টাকা।
এইবার 5 বছরের টেনিওরেতে 1 লাখ টাকা কোথায় কত দিচ্ছে সেটাকে যদি আপনাকে আমি একটা ট্যাবুলার ফর্মেতে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আপনার যদি গ্যারান্টেড রিটার্ন চাই না, তাহলে এনএসসিতে রাখুন, এনএসসিতে টাকা রাখুন, ভালো পাবেন, 1,44,903 টাকা। সিনিয়র সিটিজেন হলেও বলবো এনএসসি ভালো। আর তার সাথে সাথে ব্যাংকের এফডিও করতে পারেন, এসবিআইয়ের এফডিতেও সিনিয়র সিটিজেনদের ভালো, সেটাও ভালোই রেট দিচ্ছে। কিন্তু যদি আপনি একটুখানি কম বয়সের হন বা যদি আপনি একটু বেশি রিস্ক নিতে চান, এবং যেহেতু 5 বছর সময় একটা বড় সময়, তখন সেক্ষেত্রে আমি তো বলবো যে আপনি চাইলে একটু রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডেও টাকাটা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নের পোটেনশিয়ালটা অনেকটাই বেশি হবে, 1,61,000। ফিক্সড রিটার্নে যেখানে 1,45,000 আপনি আটকে যাচ্ছেন, সেখানে আপনার মিউচুয়াল ফান্ডে কিন্তু আরও 15,000 টাকা এক্সেস রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে কিন্তু গ্যারান্টেড না, এটা আমি এক্সপেক্টেড রিটার্ন বলছি। আর যেহেতু আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করছেন, যদি দেখা যায় যে 5 বছর পরে মার্কেট ডাউন আছে, কি আছে, ওয়েট করে যান, আরও 2 বছর থেকে যান। আপনি 5 বছরের জন্য যখন টাকা রাখছেন, তাহলে 7 বছরেও তো রাখতে পারেন। যেহেতু লং টার্মে রাখছেন, সেই কারণের জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডের কথাটা বললাম। আর যেটা বলছিলাম যে গেনের ক্ষেত্রে ক্যাপিটাল গেন, সেটাও তো আপনার ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, সুতরাং ট্যাক্সের সুবিধে থাকছে। সুতরাং হাই ইনকাম আর্নার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট ক্যাটাগরির প্রোডাক্টেতে ইনভেস্ট করা খুব মুশকিল, কারণ ট্যাক্সেতেই কিন্তু অনেকটাই রিটার্ন কমিয়ে দেবে। সেক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ড বা যেগুলোতে ট্যাক্সের ছাড় আছে বা ট্যাক্সের এই স্পেশাল যে আপনার বললাম যে প্রভিশনগুলো আছে, সেইগুলো কিন্তু ইউটিলাইজ করার কথা ভাবতে হবে। এবার এই ইকুইটি সেভিং ফান্ডের কথা বললাম আপনাকে, যে 3 বছরের জন্য ভালো ইনভেস্টমেন্ট অপশন হতে পারে ইকুইটি সেভিং ফান্ড। তো ইকুইটি সেভিং ফান্ড নিয়ে কিন্তু একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, আসুন এই এন্ড স্ক্রিনেতে সেই ভিডিওটা দেখে নেওয়া যাক।